নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি 4টে 4 দিক। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে গ্রেফতার করা হলো দুই অভিযুক্তকে। গ্রেফতার করলো এনআইএ। জালে মাস্টারমাইন্ড আব্দুল মাথিন, জালে মাস্টারমাইন্ড মুসাফির হোসেন সাজিব। বেঙ্গালুরু ক্যাফেতে আইডি রাখে মুসাফির হোসেন, বিস্ফোরণের ছক কষে আব্দুল মাথিন। এবার ভুয়ো পরিচয় লুকিয়েছিল তারা এবং দীঘা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের সহযোগিতায় এনআইএ গ্রেফতার করেছে এই দুই অভিযুক্তকে। তারা কয়েকদিন ধরে বাংলায় আত্মগোপন করেছিল এমনটাই কিন্তু জানা গিয়েছে। বেঙ্গালুরু ক্যাফেতে আইডি রাখা হয়েছিল এবং সেখান থেকে বিস্ফোরণ ঘটে বেশ কয়েকজন আহত হন। তবে বিস্ফোরণের তীব্রতা ততটা বেশি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই এড়ানো গিয়েছিল বলেও জানা গিয়েছিল। তবে ভুয়ো পরিচয় তারা লুকিয়েছিল বাংলাতে। ধৃতদের মধ্যে একজন মাস্টারমাইন্ডকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের সহযোগিতায় এনআইএ গ্রেফতার করেছে এই দুই অভিযুক্তকে। বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ ঘটনায় দুজন গ্রেফতার। বাংলাতে দুজন আত্মগোপন করেছিল এবং খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। জানা যায় বিস্ফোরণের পরেই এই দুই অভিযুক্ত তারা বাংলায় আত্মগোপন করেছিল, তাদের খোঁজ চলছিল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কিভাবে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এনআইএ রাজ্য পুলিশের সহযোগিতায় যেভাবে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? জানিয়ে রাখবো যে 1 মার্চ যে ঘটনা ঘটে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে, সেখানে যে ব্লাস্টের ঘটনা ঘটে, সেই ঘটনার যে তদন্তভার 3 তারিখে এনআইএ সেই তদন্তভার হাতে নেয়, অর্থাৎ মার্চের 3 তারিখে ঘটনা দুদিন পরে। এবং তারপর থেকেই সেখানকার ক্যাফে এরিয়ার যেসব সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করার কাজ শুরু করে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটি সিসিটিভি যেটা দেখা যায় যে ক্যাফেতে ঢুকছে এই মুসাফির হোসেন এবং সেখান থেকে বেরোচ্ছে একটি ব্যাকপ্যাক নিয়ে সেখানে ঢুকছে। এবং তারপর থেকে কিন্তু তার ফেস আইডেন্টিফাই করার কাজ শুরু হয় এবং সেখান থেকে তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় এবং তার যে ডিটেলস সেই ডিটেলস শেয়ার করা হয় বিভিন্ন স্টেটের সঙ্গে। এবং এই মুসাফির হোসেন সাহিব এবং একই সঙ্গে আব্দুল মাথিন তাহা, এই দুজনের নাম রিলিজ করে তারা একটি রিওয়ার্ড ঘোষণা করে যে এই দুজনে যদি কেউ খোঁজ দিতে পারে তাদেরকে 10 লক্ষ টাকা অব্দি রিওয়ার্ড দেওয়া হবে, এমনটাই কিন্তু মন্তব্য করা হয়। তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক সার্ভিস শুরু করে তল্লাশি অভিযান শুরু করে সেন্ট্রাল এজেন্সি। এবং অবশেষে আজকে সকালে তাদের ট্রেস পাওয়া যায় পূর্ব মেদিনীপুরের তাদের ট্রেস পাওয়া যায় এবং অবিলম্বে তারা হরিহরি বলা চলে যে পূর্ব মেদিনীপুর পুলিশকে জানায়। এবং সেই 2 ঘন্টা আগে যখন তাদেরকে ধরা হয়েছে তার 2 ঘন্টা আগে পূর্ব মেদিনীপুর পুলিশের কাছে এই খবর আসে এবং যৌথ অভিযানে পূর্ব মেদিনীপুর থানা এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের যে পুলিশ এবং একই সঙ্গে সেন্ট্রাল এজেন্সি, এদের যৌথ অভিযানে এই দুজন অব্দি পৌঁছানো সম্ভব হয়। এবং অবশেষে দিঘা থেকে এদের দুজনকে গ্রেফতার করে সেন্ট্রাল এজেন্সি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে মুসাফির হোসেন সাহিব এই আইটিভি, অর্থাৎ এই অ্যাকিউজ আইটিভিটা প্লেস করার জন্য, অর্থাৎ ব্যাকপ্যাকে নিয়ে যে প্লেসমেন্টের কাজ, সেই কাজ করছিলেন মুসাফির হোসেন। এবং অন্যদিকে মাস্টার মাইন্ড এই পুরো ঘটনার প্ল্যানিং, প্লটিং, এক্সিকিউশন কিভাবে হবে সেই বিষয়টা পুরো মাস্টার মাইন্ড প্ল্যান করেছিল আব্দুল মাথিন তাহা। এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং এদেরকে আজকে স্পেশাল কোর্টে তোলা হবে এবং তুলে তাদেরকে কনস্টেন্ট রিমান্ডে নিয়ে যাওয়া হবে বেঙ্গালুরু, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই দুজনের আইডেন্টিটি, সেই আইডেন্টিটি জানতে চাই। এবং যেটা দেখা যাচ্ছে যে মুসাফির যে ব্যাকপ্যাক নিয়ে ভিতরে ঢুকেছিল এই আইইডি প্লেস করার জন্য এবং তার ফেস ডিটেকশন, এই সমস্ত কিছুর সঙ্গে আইএস যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে। এবং দুটোর সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো সেটা কর্ণাটকের বাসিন্দা বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পেরেছে, কোর্ট মারফত এমনটাই জানতে পেরেছে। এই পুরো বিষয়টা কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের পরই পুরোটা
করতে হবে এবং একই সঙ্গে এর আগে অর্থাৎ এই দুজনের আগে যাকে গ্রেফতার করা হয়েছিল সেই মুজাহিদ সাইদ তাকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু এদের দুজন অব্দি পৌঁছাতে পেরেছে সেন্ট্রাল এজেন্সি এবং আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সির যৌথ অভিযানে এদের দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। বিস্ফোরণের ছক কষা হয়েছিল বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে। এ বিষয়ে কি বলেছেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার, শোনাব আপনাদের। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। অন্যদিকে রামেশ্বরম কাণ্ডের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লুকিয়েছিল 2 জন, 2 ঘন্টায় ধরেছে পুলিশ। বিজেপি তার মন্তব্য, বাংলা নিরাপদ নয়। তাহলে দিল্লি, উত্তরপ্রদেশ তাহলে কি নিরাপদ? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ শান্তিতে থাকে, সহ্য হয় না বিজেপির? দিনহাটার সভা থেকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি বলছেন যে বাংলা নিরাপদ নয়, তাহলে কি দিল্লি, উত্তরপ্রদেশ নিরাপদ? এমনটা কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে। আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লখনৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়। তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। রামেশ্বরম বিস্ফোরণে বাংলা চোখ, আসরে তৃণমূল। এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সহযোগিতার কথা। এনআইএ প্রেস বিবৃতিতে রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ রয়েছে। কাঁথি থেকে অভিযুক্তদের ধরেছে, সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। রামেশ্বরম নিয়ে সরব হয়েছে তৃণমূল এবং আসরে তৃণমূল। এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সহযোগিতার কথা। এনআইএর প্রেস বিবৃতিতে রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ রয়েছে। কাঁথি থেকে অভিযুক্তদের ধরা হয়েছে, সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, অভিযুক্ত কোথায় ধরা পড়েছে এবং সবাই জানে কোন পরিবার সেখানে দুষ্কৃতীদের আশ্রয় দেয়, তার তদন্ত হোক। এ বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কি এসেছে, শোনাব আপনাদের।
ভরসায় এই দুই আল হিন্দ কলকাতায় এলেন এবং রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই দুই জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? এনআইএকেও মানতে হলো রাজ্য পুলিশের সহযোগিতার কথা। এনআইএর প্রেস বিবৃতিতে সেই বিষয়ে উল্লেখ রয়েছে, এমনটা কিন্তু বলেছেন কুণাল ঘোষ। যদিও এই ঘটনার পর থেকে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব। রামেশ্বরম নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে কুণাল ঘোষ তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে কাঁথিতে কারা থাকে এবং তাদের পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয় এই বিষয়ে তদন্ত হোক, এমনটাই কিন্তু কুণাল ঘোষ দাবি করেছেন নিজের এক্স হ্যান্ডেল পোস্টে। কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব কি বলেছেন এ বিষয়ে শুনুন। পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের ডান দিকে বাংলাদেশের একটা বড় অংশ পারফোরেটেড বর্ডার। বড় বড় উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশটাকে তাদের মডিউল হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশটার মধ্য দিয়ে বিহারি প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডারের মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে তারা ট্রানজিট ক্যাম্প হিসেবে বা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। তো কেন্দ্রের রাজ্যের সমস্ত তদন্তকারী সংস্থা এবং তাদেরকে প্রতিযোগিতা না করে সহযোগিতামূলকভাবে এর মোকাবেলা করা দরকার। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি রাজ্য এবং কেন্দ্র সবসময় তাদের এজেন্সিগুলো শুধুমাত্র নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। সেটা না করে নিজেদের ইনপুট যদি তারা শেয়ার করেন এবং তারা যদি সহযোগিতামূলকভাবে কাজ করেন, তাহলে এই মডিউলগুলো কাজ করতে পারবে না। এটাকে আরো বেশি তৎপরের সঙ্গে রাষ্ট্রীয় সুরক্ষা যখন প্রশ্ন, তখন সমস্ত রাজনৈতিক বিভাগকে উপরে তুলে আর সবাই মিলে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত বলে আমরা মনে করি। রামেশ্বরমের বিস্ফোরণ, অপরাধী ধরা পড়ছে কাঁথি থেকে, বাংলা থেকে। বাংলায় বিস্ফোরণ খাগড়াগড়, বাংলায় বিস্ফোরণ এগরা, বাংলায় বিস্ফোরণ দত্তপুকুর, বাংলায় বিস্ফোরণ বকটুই। কোথায় অপরাধীরা? তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোন গোপন সেটিং এ অপরাধীরা ধরা পড়ে না? এই গোপন সেটিং যতক্ষণ পর্যন্ত না প্রকাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিস্ফোরণ বাংলাতেও ঘটবে। অন্য জায়গায় ঘটা বিস্ফোরণের যারা পরিকল্পক, যারা সংগঠক, তারা বাংলা থেকে ধরাও পড়বে। মোদী মমতার যৌথ পরিকল্পনাতেই এটা হবে। এই সংক্রান্ত খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রেখেছি, গ্রেফতারি নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। কাঁথি আমার হোমটাউন, গ্রেফতারের কথা সকলেই জেনেছে। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল, প্রমাণিত রাষ্ট্রবিরোধী রাজ্য সরকার পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছে। এজন্য বিএসএফকে 72টি জায়গায় জমি দেয়নি রাজ্য, যাতে কাঁটা তারের বেড়া না লাগানো যায়। রামেশ্বরম বিস্ফোরণ প্রসঙ্গে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। এটা জেনেছি, কাঁথি আমার হোম টাউন জানেন, আমি এটা জেনেছি অনেক আগেই সকালে। তা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায়। এই গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যমন্ত্রী শশী পাঁজা। কি বলেছেন তিনি, শুনুন। কাঁথিতে কেন, কাঁথিতে পাওয়া গেল কি কানেকশন? মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমরা
বলছি না, কিন্তু সত্যি কাঁথিতে কি ব্যাপার, কে কি করে আশ্রয়টা এখানে পেল তারা, যারা এই কার্যকলাপ করেছিলেন রামেশ্বরম ক্যাফেতে? সুতরাং এই দুটো বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে বিজেপি এড়িয়ে যাওয়ার জন্য প্রথমে তো পশ্চিমবঙ্গ পুলিশের কে যে প্রশংসা করেছে সেটাকে সেই দিকটা নজরটা ঘোরানোর জন্য আরো অনেক প্রসঙ্গ তুলেছে। আর দ্বিতীয়ত কাঁথিতে কেন তারা নিজেরা ভাবাচাকা খেয়ে গেছে, সেটাকে কিভাবে মানে একটা প্রলেপ দেয়া যায় কাঁথিতে কেন, কারণ যখন একটা প্রশ্ন উঠেছে যে ওখানে কানেকশনটা কি, আশ্রয় কে দিয়েছে, কোন পরিবার ওখানে আছে। এই যে গোটা ঘটনা কিভাবে ঘটানো হয়েছিল, অর্থাৎ 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটে, 2 মার্চ এনআইএ তদন্ত শুরু করে, সিসিটিভি ফুটেজ সংলগ্ন করা হয়। এই দুই আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন এবং তারপরে তদন্ত শুরু করে এনআইএ। এরপরে যেটা জানা যাচ্ছে যে একজন ব্যক্তি সে যায় রামেশ্বরম বেঙ্গালুরু যে ক্যাফে, সেখানে গিয়ে সে বিস্ফোরক রেখে আসে এবং তারপরে জানা যায় যে আইডি বিস্ফোরক হয়েছিল। বিস্ফোরণের পরে 10 জন আহত হন। ক্যাফে সংলগ্ন সিসিটিভি ফুটেজ, মুসারভিকে ব্যাকপ্যাক নিয়ে বেরোতে সেখান থেকে দেখা যায়। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয় আগেই। 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। 3রা মার্চ তদন্ত শুরু করে এনআইএ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় ক্যাফে সংলগ্ন এলাকার। ফুটেজে মুসারভিকে ব্যাকপ্যাক নিয়ে বেরোতে দেখা যায়, তাকে গ্রেফতার করা হয়। যেটা জানা গেছে, গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল এবং তারপরে বিস্ফোরণ হয় কয়েক ঘন্টা পরে। তাতে 10 জন আহত হন এবং আইডি ব্যবহার করা হয়েছিল বলেই কিন্তু জানা যায় পরে। কিন্তু সেই বিস্ফোরণের মাত্রা খুব বেশি না থাকায় অভিঘাত তেমন জোরালো হয়নি। 3রা মার্চ ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। তার আগে এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আগে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন রাজ্যতেও তল্লাশি চালানো হয় যে কোথায় তারা লুকিয়ে রয়েছেন, কোথায় তারা গা ঢাকা দিয়েছেন, সমস্ত রাজ্যে তল্লাশি চালানো হয়। এরপরে যে যোগসূত্র পাওয়া যায় যে বাংলায় তারা লুকিয়ে রয়েছেন, সেই লিড কিন্তু হাতে পাওয়ার পরেই তল্লাশি শুরু হয়। রাজ্য পুলিশের সহযোগিতায় তল্লাশি শুরু করেন তারা। প্রথমে মূল অভিযুক্তকে গ্রেফতারের পরে কিন্তু বাকিদের খোঁজ শুরু করে এনআইএ। রামেশ্বরম গ্রেফতার নিয়ে অমিত মালব্যের যে দাবি তা খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ খারিজ করেছে। পশ্চিমবঙ্গ আশ্রয় পোস্ট করেছিলেন অমিত মালব্য এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পোস্ট করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ভূমিকার কথা উল্লেখ এজেন্সির। পশ্চিমবঙ্গ কখনোই জঙ্গিদের নিরাপদ আশ্রয় ছিল না। রাজ্যের মানুষকে নিরাপদে রাখতে সতর্ক পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্ট রাজ্য পুলিশের। রামেশ্বরম গ্রেফতার নিয়ে অমিত মালব্যর দাবি খারিজ রাজ্য পুলিশের। পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয় পোস্ট করেছিলেন অমিত মালব্য। পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট রাজ্য পুলিশের। রাজ্য পুলিশের ভূমিকার কথা উল্লেখ করেছে এজেন্সি ও পশ্চিমবঙ্গ কখনোই জঙ্গিদের নিরাপদ আশ্রয় ছিল না। রাজ্যের মানুষকে নিরাপদে রাখতে সতর্ক পুলিশ। সোশ্যাল মিডিয়াতে পোস্ট রাজ্য পুলিশের।
রাজ্য পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে 2 অভিযুক্তকে। রাজ্য পুলিশ পাল্টা পোস্ট করে তারা জানিয়েছে যে পশ্চিমবঙ্গ কখনোই জঙ্গিদের নিরাপদ আশ্রয় ছিল না, রাজ্যের মানুষকে নিরাপদে রাখতে সতর্ক পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্ট রাজ্য পুলিশের। যেটা জানা যায় যে গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল, তার 1 ঘন্টা পরে বিস্ফোরণ হয়, আহত হন 10 জন। পুলিশ জানায় বিস্ফোরণ ঘটনার জন্য আইডি ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেই বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় অভিঘাত তেমন জোরালো হয়নি। 3রা মার্চ ঘটনা তদন্তভার হাতে নেয় এনআইএ। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং ক্যাফে সংলগ্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর খতিয়ে দেখা হয় এবং সেখান থেকে দেখা যায় যে এক ব্যক্তি ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে আসছে, তাকে গ্রেফতার করা হয়। তারপরে বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছিল, বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হয়। এরপরে অবশেষে বাংলা থেকে গ্রেফতার করা হয় 2 অভিযুক্তকে। সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের ইতিমধ্যে কিন্তু আদালতে পেশ করা হলো। এনআইএ বিশেষ আদালতে পেশ করা হলো 2 অভিযুক্তকে। দেখতে পাচ্ছেন সেই ছবি। তার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, স্বাস্থ্য পরীক্ষার পর এনআইএ বিশেষ আদালতে পেশ করা হলো 2 অভিযুক্তকে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং এনআইএ বিশেষ আদালতে পেশ করা হলো 2 অভিযুক্তকে। দেখতে পাচ্ছেন কোর্টের ভেতরে ঢোকানো হচ্ছে 2 অভিযুক্তকে। আদালতে পেশের আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা, এই ঘটনায় 10 জন আহত হয়েছিল। এরপর একজনকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন রাজ্যে তল্লাশি চালায় এনআইএ। এরপর অবশেষে বাংলা থেকে 2 জনকে গ্রেফতার করা হলো। है भैया थोड़ा हटाओ, हाँ भैया थोड़ा हटिए। আসছি পরের খবরে। কোচবিহারের দিনহাটা জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কমিশন অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করলে আমি গর্বিত, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন প্রশাসনের তরফে দুর্গতদের আরো 40,000 টাকা দেওয়ার ঘোষণা করেন। এর আগে 20,000 টাকা দেওয়া হয়েছিল। মোট 60,000 টাকা দিয়ে নতুন বাড়ি তৈরি করতে অনুরোধ মুখ্যমন্ত্রী। বাকি 60,000 দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে বলে জানানো হয়। অর্থাৎ প্রশাসনের তরফে 1,20,000 টাকাই পৌঁছে দেওয়া হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দুর্গতদের কাছে। ঠিক মুখ্যমন্ত্রী, শোনাব আপনাদের। ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে, তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ
1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কার্যত চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য তিনি বাড়ি তৈরি করার কথা বললেন এবং টাকা দেবে প্রশাসন, এমনটাই জানিয়েছেন। প্রত্যেককে বাড়ি তৈরি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আপনারা বাড়ি তৈরি শুরু করুন এবং এই টাকা দেওয়ার জন্য যদি তার বিরুদ্ধে মামলা করা হয় তাহলে তিনি গর্বিত হবেন, এমনটাই সভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটা থেকে হুঙ্কার মমতার, কারোর গায়ে হাত দিতে দেব না, হাত দিলে বুঝবে 10 জন পুলিশ 20 জন গুন্ডাকে নিয়ে ঘুরে বেড়ায়। নিশীথ প্রামাণিককে তোপ মমতার। প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে, কিসের ভয়? চাকরি যাবে, 2 মাস পরে কি করবেন? হয় দিল্লি যান, নয়তো নিশীথের বাড়ি যান। আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হলে ছেড়ে কথা বলবো না, দিনহাটার সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। আমি যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে কারো গায়ে হাত দিতে দেবো না, হাত দিলে বুঝবে। সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন। যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া, যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদ বাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে। তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে কোচবিহারে আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হলে তিনি ছেড়ে কথা বলবেন না, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দলের লোকজনেরও মাথা ঠান্ডা রাখার কথা বলেছেন। তিনি বলেছেন সব পুলিশ খারাপ নয়, ব্যতিক্রম 3-4 জন। এবং নিশীথ প্রামাণিককে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন যে 10 জন পুলিশ 20 জন গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়। নিশীথ প্রামাণিককে এক হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে হয় দিল্লি যান, নয়তো নিশীথের বাড়ি যান। এরপরে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হলে ছেড়ে কথা বলবো না, বলেন তৃণমূল নেত্রী। উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব, অমিত শাহের মন্তব্যের তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায় না। আপনার নিজের চেহারা দেখুন, মনে হচ্ছে যেন দেশের সব আসন জিতে গেছেন। দিনহাটার সভা থেকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए।
কালকে ওনার বড় হোম মিনিস্টার, এটা হচ্ছে কুচোকাচা চটচটটা চিটিংবাজ। আর বড়টা আবার কি বলেছে, সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট নিয়ে, কি বলছে উল্টে ঝুলিয়ে রেখে দেবো। এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায়? क्या मीडिया दोस्तों, कुछ बात नहीं कहोगे? होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा। किसको झुला के रख देगा? ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहा है। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है, इतना सुविस्ता गेम नहीं है। पहले अपना का देखो, आपन का चेहरा देखो, अपना निजेर चेहरा देखुन। দাড়িভিট মামলায় ক্ষুব্ধ বিচারপতি রাজশেখর মান্থা। আদালতের নির্দেশের পরও কেন হাজিরা দিলেন না মুখ্য সচিব, কেন হাজিরা দিলেন না স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইটি? সোমবার ফের 10:30টায় ভার্চুয়ালি হাজিরার নির্দেশ রাজ্যের মুখ্য সচিব। তাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভার্চুয়ালি উপস্থিত থাকলেন না। ওনারা সবকিছুর ঊর্ধ্বে, কোর্টকেও ভয় পায় না। দাড়িভিট মামলায় নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, বলেছেন কেন হাজিরা দিলেন না মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। সোমবার ফের তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ভার্চুয়ালি সকাল 10:30টায়। দাড়িভিট মামলার আগে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে, তবে হাজিরা না দেওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেন ওনারা সবকিছুর ঊর্ধ্বে, কোর্টকেও ভয় পান না। তবে তাদেরকে আবারও ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। দাড়িভিট মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতির। রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালিও উপস্থিত থাকলেন না, বলেছেন বিচারপতি ওনারা সবকিছুর ঊর্ধ্বে, কোর্টকেও ভয় পান না। তবে সোমবার ফের সকাল 10:30টায় ভার্চুয়ালি হাজিরার নির্দেশ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে। দাড়িভিট মামলায় নির্দেশ দিল আদালত। মথুরাপুরে টাকা 9-6 মামলায় বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত। তৃণমূলের মথুরাপুরের বাপি হালদারের বিরুদ্ধে অভিযোগ। বাপি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা 9-6 অভিযোগ। 1 মাস পরেও অভিযোগ না নেওয়ায় মথুরাপুর থানার ওসিকে শোকজ। অনুসন্ধান করা হচ্ছে, বিডিও দেখছেন ব্যাপারটা, জানানো রাজ্য। কোথা থেকে আসছেন প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। যেখানে অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে সেখানে অনুসন্ধান কেন? ওসিকে 15 দিনের মধ্যে জানাতে ফেলে রেখেছেন তারা। অভিযোগকারীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। সুন্দরবন পুলিশ জেলার এসপিকে নির্দেশ আদালতের। মথুরাপুরে টাকা 9-6 মামলায় বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত। তৃণমূলের মথুরাপুরের প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে অভিযোগ। বাপি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা 9-6 অভিযোগ। 1 মাস পরেও অভিযোগ না নেওয়ায় মথুরাপুর থানা ওসিকে শোকজ। অনুসন্ধান করা হচ্ছে, ভিডিও দেখছেন ব্যাপারটা, এদিকে রাজ্য জানিয়েছে। তবে হঠাৎ অনুসন্ধান কেন? আবার ভিডিও এখানে কোথা থেকে আসছেন বিচারপতি জয় সেনগুপ্ত। যেখানে অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে সেখানে অনুসন্ধান কেন? ওসিকে 15 দিনের মধ্যে জানাতে হবে। কেন 1 মাসের উপরে এফআইআর না করে অভিযোগ ফেলে রেখেছেন? ফিরছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রামনবমী নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। প্রশাসনকে বলছি বিনা কারণে ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে উঠেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে ধমকাবেন না, হিন্দু সমাজ জবাব দেবে, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাব আপনাদের।
দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী, জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণভাবে আনন্দের সঙ্গে করতে পারি, তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকেও বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না বা 2-4টা দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। দিলীপের মুখে চালা কাঠ হুঙ্কার, চালা কাঠ নয় গোটা কাঠ দেব। আমরা চুপচাপ বসে থাকতে আসেনি, যা বলে যাবে চুপ করে বসে থাকবো, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। বর্ধমানে ফের হুঙ্কার দিলীপ ঘোষের, কি বলেছেন শুনুন। বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারাবো সবাই। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে, পা ভাঙবে, চেলা কাঠ কেন, গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে আমরা কথা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি, শোনাব আপনাদের। আর সেই হয় হিন্দু মুসলমান, নয় লাঠি সোটা চালা কাঠ, এর বাইরে তিনি বেরোতে পারছেন না। এবং এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। একজন বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির পূর্বতন সভাপতি, তিনি কথা বলতে গিয়ে হয় লাঠি সোটা, নয় মহিলাদের প্রতি আক্রমণ, কটূক্তি, নয় তো হিন্দু মুসলমান, হিন্দু জেগেছে মুসলমানদের মারবে, মানে সমাজকে ভাগ করা। কোনো ভালো কথা শুনবেন না তার মুখে। সকালবেলায় তিনি যে কি ঘুম থেকে উঠে মুখে চিরতার জল দেন বোধহয়, সেটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু মুখের জন্য অতি খারাপ। যে সারা দিনের জন্য তার যে কথা এই টিভি বা সংবাদ মাধ্যমে যেটা ছড়িয়ে পড়ে, সেটা মানুষ কিন্তু শুনতে চায় না, জানতে চায় না। এবার যে খবরের দিকে নজর রাখবো, রামেশ্বরমের যে বিস্ফোরণ ঘটেছিল ক্যাফেতে, সেখানে কিন্তু 1 মার্চ যে বিস্ফোরণ হয়, এরপরে এনআইএ কে তদন্তভার দেওয়া হয়, তদন্ত শুরু করে এনআইএ। একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছিল, তারপরে বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছিল। এরপরে যেটা জানা যায় যে নিউ দীঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় এই 2 অভিযুক্তকে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে গোটা ঘটনা কিভাবে ঘটেছিল এবং এই পুরো গ্রেফতারি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়েছে? ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে মুসাবির হোসেন সাইদ এবং একই সঙ্গে আব্দুল মেথিন তাহা, এই দুজন হচ্ছে রামেশ্বরম যে ব্লাস্ট সেই কাণ্ডে একদম প্রাইম অ্যাকিউজ। এই দুজনকে খোঁজার জন্য কিন্তু রীতিমতো পণ্যে হয়েছিল সেন্ট্রাল এজেন্সি। এবং যেটা দেখা যায় যে 1 তারিখে, মার্চ মাসের 1 তারিখে ঘটনাটি ঘটে, 3 তারিখে এনআইএ এই তদন্তভার নেয় এবং তারপরেই এনআইএ টিম যে ক্যাফে যেখানে এই ব্লাস্টটা হয়েছিল তার আশেপাশে যে সমস্ত সিসিটিভি রয়েছে সমস্ত জায়গা থেকে ফুটেজ কালেক্ট করে এবং ফুটেজ কালেক্ট করে সেখানেই ধরা পড়ে যে একজন যুবক, আনুমানিক 24 থেকে 25 বছর তার বয়স, সেই যুবক মাথায় ক্যাপ এবং একটা ব্যাকপ্যাক নিয়ে সেই ক্যাফেতে ঢুকছে এবং তারপর ক্যাফেতে ওই ব্যাকপ্যাক প্লেস করা হচ্ছে, তারপর সেখান থেকে বেরিয়ে আসছে। এবং এই যে পুরো যে ঘটনা বা যে ফুটেজ এনআইএ এর হাতে আসে, তারপরেই কিন্তু এই যুবকের ফেস ডিটেকশন শুরু হয়। ফেস ডিটেক্ট করে তার যাবতীয় যে তথ্য, সেই তথ্যগুলো জোগাড় করা শুরু হয় এবং সেখান থেকে তারই মধ্যে যখন এই তদন্ত চলছিল তারই মধ্যে কিন্তু ওখানে আরো একজনকে, এই ব্লাস্ট কাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার থেকে জানা যায় যে তার নাম শরীফ জানা যায় এবং সে লজিস্টিক প্রোভাইড করেছিল এই ঘটনাতে, এমনটাই কিন্তু জানা যায়। এবং সেই সূত্র, সিসিটিভি সূত্র সবকিছু ধরেই কিন্তু জানা যায় যে এর নাম মুসাবির সাইফ এবং একই সঙ্গে আব্দুল মেথিন। এই দুজনকে লাগাতার তল্লাশির পরে আজকে দীঘা থেকে এই দুজনকে ট্রেস করা যায় এবং যৌথ অভিযান ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সির এই যৌথ অভিযানে
এদের কাছ অব্দি পৌঁছে এদেরকে আটক করা সম্ভব হয় এবং তারপরেই এদেরকে গ্রেফতার করে এনআইএ। ইতিমধ্যেই তাদের যে স্পেশাল কোর্ট সেখানে এই দুজনকে এনেছে এবং ট্রানজিট রিমান্ডে তাদেরকে একেবারে অর্থাৎ বেশ প্ল্যানের মাধ্যমে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ রিয়া। মোদি জমানায় বিপর্যস্ত দেশ এবং দেশকে বাঁচাতে উঠল স্লোগান নো ভোট টু বিজেপি। আমাদের রাজ্য হচ্ছে বিদ্যাসাগরের রাজ্য, আমাদের রাজ্য হচ্ছে রামমোহনের রাজ্য, রবীন্দ্রনাথের রাজ্য। আমাদের মেয়েরা এগিয়ে যাবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। দেশ বাঁচাও গণমঞ্চ থেকে মোদি হটাও গণতন্ত্র বাঁচাও বার্তা দিয়ে হাওড়ায় বুদ্ধিজীবীদের সভায় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, সমাজকর্মী অধ্যাপক অনন্যা চক্রবর্তী, অভিনেতা বিভান ঘোষ, প্রাক্তন বাম নেতা সমীর পুততুণ্ড, কিষাণ ক্ষেত মজদুর সমিতির সভাপতি পূর্ণেন্দু বসু এবং কবি প্রসূন ভৌমিক সহ বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ ও আইএনটিটিউসির সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন ও হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমরা যে যার নিজের ক্ষেত্রে অল্প স্বল্প যা কিছু কাজ করে থাকি, সেখানে অধ্যাপক আছেন, কবিও রয়েছেন, নাটকের দল রয়েছে, গানের দল রয়েছে, কিন্তু আলটিমেটলি এই কথাটাই বলা যে এই স্বৈরাচারী বিজেপি সরকারকে আবার যদি দেশে আবার তারা পূর্ণ বহুমত নিয়ে আসে, তাহলে দেশের সংবিধান বাঁচবে না, আমাদের সাংবিধানিক গঠনটাই চেঞ্জ হয়ে যাবে, আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার আর থাকবে না। বিজেপি তথা মোদির জমানায় সর্বস্তরে ভারতের বিপর্যয় নেমে এসেছে, তা এই দিনের সভা থেকে তথ্য দিয়ে তুলে ধরেন বুদ্ধিজীবীরা। পাশাপাশি কেন বিজেপিকে একটি ভোটও নয় তাও সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন তারা। তাদের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির দ্বিচারিতার কথাও। পাশাপাশি কেন এই রাজ্যের 42টি আসনের সবকটি তৃণমূলের জেতা উচিত তাও বুঝিয়ে বলা হয় সভা মঞ্চ থেকে। তৃণমূলের প্রতি তো ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে প্রচারের জন্য, যে যাতে ভালো হয় আমাদের এই সমাজ, তৃণমূলকে ভোট দিয়ে সবাই জিতাক, যাতে আমাদের দিদি যা কাজ করছে আমাদের মহিলাদের জন্য সেটা সবার কাছে ইয়ে হোক, আমরা দিদিকেই চাই। বুদ্ধিজীবীদের এই জমায়েতে মুগ্ধ হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরা সবই বেশিরভাগই মোস্ট প্রবলি বামপন্থী ছিলেন, কিন্তু ওরা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি কি, এটা ভীষণ ভালো লাগলো। আমি আবার বলছি, বিজেপি কিচ্ছু করতে পারবে না। ভালো জায়গা আসছে ক্রমশ, আমাদের এদের দেখে বোঝা যাচ্ছে যে ভালো জায়গা আসছে, আমাদের তৃণমূলকে কিচ্ছু করতে পারবে না। এদিন সভা মঞ্চ থেকে শুধু রাজ্য থেকে নয়, দেশ থেকে বিজেপি বিতরণের ডাক দিয়েছেন উপস্থিত ব্যক্তিত্বরা। কলকাতা টিভি। 4:04 এখন এ পর্যন্তই দেখছেন কলকাতা টিভি। রাত 3।